দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম বিজনেস রিপোর্টে। অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ বাড়ছে, আসছে বাজেটে উৎস নিয়ে প্রশ্ন করার বিধানও উঠে যাচ্ছে। মে মাসে রপ্তানি আয় কমে গেছে 60 ভাগের মতো, 11 মাসে কমেছে 17 ভাগ। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য ঘোষিত প্রণোদনা বিতরণে অনাগ্রহ ব্যাংকগুলোর, ঝুঁকির কথা বলছেন ব্যাংকাররা। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। কালো টাকা সাদা করার সুযোগ আরও বাড়ছে আগামী অর্থ বছরে। এজন্য আসছে বাজেটে মাত্র 10 ভাগ কর দিয়ে জরিমানা ছাড়াই অপ্রদর্শিত অর্থ বৈধ করার বিধান রাখা হচ্ছে। যদিও অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলছেন এটি একটি অসাংবিধানিক ও বৈষম্যমূলক ব্যবস্থা, যা সৎ করদাতাদের নিরুৎসাহিত করবে। সৌরভ রহমানের রিপোর্ট। আয়ের বৈধ উৎস নেই, কর দেওয়া হয়নি কিংবা উল্লেখ নেই করের নথিতেও, এমন অর্থকেই কালো টাকা বলা হয় অর্থনীতিতে। অপ্রদর্শিত সেই অর্থ অবশ্য বৈধ করার সুযোগ আছে দেশে, যার আওতায় বর্তমানে অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক আর ফ্ল্যাটে অবৈধ অর্থ বিনিয়োগ করে 10% হারে কর দিলে অর্থের উৎস নিয়ে কোনো প্রশ্ন তোলা হয় না। এর বাইরে 10% জরিমানা আর বকেয়া কর পরিশোধ করেও কালো টাকা সাদা করার বিধান আছে বিদ্যমান কর আইনে, যা আসছে বাজেটে আরও শিথিল চায় ব্যবসায়ীরা। অর্থ সরবরাহ প্রয়োজন অত্যন্ত বেশি ইকোনমিতে। এই কারণে অপ্রদর্শিত আয় বিনা কোনো প্রশ্নে এবং উইদাউট এনি পেনাল্টি আগামী 5 বছর অর্থনীতিতে ব্যবহার করার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে রিয়েল এস্টেট সেক্টরে এই অর্থ ব্যবহারের সুযোগ রাখতে হবে। উদ্যোক্তাদের এমন দাবি লিখিত প্রস্তাবনা আকারেও পাঠানো হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে বেশ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে, যেখানে বলা হয়েছে আয়কর আইনে আয়ের উৎস সম্পর্কে প্রশ্ন না করা হলেও দুর্নীতি দমন কমিশন সহ অন্য আইনে নজরদারির সুযোগ আছে, তাই এতে খুব একটা আগ্রহ নেই ব্যবসায়ীদের। এমন অবস্থায় জরিমানা ছাড়া বকেয়া কর পরিশোধের মাধ্যমে অর্থ বৈধ করার সুযোগ থাকতে পারে আসছে বাজেটে। বিধান আসতে পারে উৎপাদনশীল খাতে বিনিয়োগের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলা হবে না, তবে ওই অর্থের বিপরীতে 10% কর দিতে হবে। যে অর্থটা সৎভাবে অর্জিত, আইনগতভাবে অর্জিত, কিন্তু কোনো কারণে প্রদর্শিত হয়নি, সেটা অবশ্যই একটা জরিমানা দিয়ে সাদা করার সুযোগ থাকা উচিত, এবং পৃথিবীর সব দেশেই সেটা করা হয়। আর আরেকটা অর্থ আছে, আরেক রকমের সোর্স অফ ইনকাম, যেটা অনুপার্জিত, অর্থাৎ কোনো আইনগতভাবে বা নৈতিকভাবে সমর্থনযোগ্য কার্যক্রমের মাধ্যমে এই অর্থ অর্জিত হয়নি। সেটাকে বৈধ করার মতো নৈতিক অধিকার আমার মনে হয় সরকারের থাকা উচিত নয়, এবং এই অধিকার কিন্তু আমাদের যেটা বলা হয় কনস্টিটিউশনেও কিন্তু এটা স্বীকৃত হতে পারে না। এই যে অসাংবিধানিক একটি পদক্ষেপ, যার কোনো সুফল বাস্তবে অর্থনীতি পায় না, সমাজ যেটা পায় সেটা হচ্ছে একটা ভুল বার্তা। সেটা হচ্ছে রাষ্ট্র তথা সরকার জনগণকে বলছে পরিষ্কারভাবে যে তোমরা দুর্নীতি করো, সংবিধান লঙ্ঘন করো, আইন লঙ্ঘন করো, অনিয়ম করো, করে অর্থ উপার্জন করলে রাজস্ব বোর্ডের কাছে আসলে তারা সেটাকে বৈধতা দিয়ে দেবে। এটি কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। হিসেব বলছে বিভিন্ন সময় দেওয়া সুযোগ কাজে লাগিয়ে দেশে এ পর্যন্ত প্রায় 14,000 কোটি টাকা মূলধারার অর্থনীতিতে যুক্ত হয়েছে। এর মধ্যে 2009 থেকে 2017 সাল পর্যন্ত বৈধ হয়েছে 2,500 কোটি টাকার কিছু বেশি। যদিও এই সময়কালে দেশ থেকে গড়ে প্রতি বছর 64,000 কোটি টাকা পাচার হয়েছে বলে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির প্রতিবেদনে উঠে এসেছে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনা ভাইরাসের প্রভাবে রপ্তানি আয় গভীর খাতে পড়েছে। মে মাসে বাংলাদেশে পণ্য রপ্তানি করেছে মাত্র $146 কোটি, যেটি গেল অর্থ বছরের একই সময়ের চেয়ে 61 ভাগ কম, আর লক্ষ্যের চেয়ে এটি প্রায় 64 ভাগের মতো কম। শুধু মে নয়, অর্থ বছরের প্রথম 11 মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি হয়েছে $3,095 কোটি, যেটি আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে 17.9 ভাগ কম এবং লক্ষ্যের চেয়ে প্রায় 25 ভাগের মতো কম। এই নেতিবাচক প্রবৃদ্ধির সবচেয়ে বড় কারণ যেটি হচ্ছে তৈরি পোশাকের রপ্তানি কমে যাওয়া। তৈরি পোশাকের রপ্তানি হয়েছে $2,570 কোটি, যেটি 18.9 ভাগের মতো তৈরি পোশাক রপ্তানি কমে গেছে। তৈরি পোশাকের মধ্যে নিট পোশাকের রপ্তানি কমেছে 18 ভাগের মতো, রপ্তানি হয়েছে
$74 কোটি। ওভেন পোশাকের রপ্তানি সবচেয়ে বেশি কমেছে 19 ভাগের মতো, এক্ষেত্রে রপ্তানি হয়েছে $1,296 কোটি। ধারাবাহিকভাবে কিন্তু রপ্তানি কম ছিল চামড়া এবং চামড়াজাত পণ্যের, এক্ষেত্রে রপ্তানি আয় হয়েছে $73 কোটি, যেটি 21 ভাগের মতো কম। সবচেয়ে বেশি রপ্তানি কমেছে কাঁচা চামড়ার ক্ষেত্রে, 40 ভাগ রপ্তানি কমে গেছে, মাত্র $9 কোটি রপ্তানি আয় এসেছে। এরপরেই কিন্তু রয়েছে চামড়ার জুতার রপ্তানি কমেছে 21 ভাগের মতো, আয় এসেছে $43 কোটি 60 লাখ, এবং চামড়াজাত পণ্য যেটি সেটির ক্ষেত্রে রপ্তানি আয় এসেছে $20 কোটি, এক্ষেত্রেও আয় কমেছে প্রায় 8 ভাগের মতো। এর বাইরে আমরা যদি দেখি বড় আকারে কিন্তু হোম টেক্সটাইলে আয় এসেছে $67 কোটি, ক্ষেত্রে আয় কমেছে 16 ভাগের মতো। হিমায়িত মাছের রপ্তানি কমেছে প্রায় 9 ভাগের মতো, আয় এসেছে $42 কোটি। কৃষি পণ্যের রপ্তানি কিন্তু কমে গেছে 8 ভাগের মতো, এক্ষেত্রে আয় এসেছে $78 কোটি। এত সব খারাপ খবরের মাঝে, মানে কমে যাওয়ার রপ্তানি আয় কমে যাওয়ার খবরের মধ্যেও কিন্তু একমাত্র ভালো খবর হচ্ছে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয়। এক্ষেত্রে 11 মাসে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় হয়েছে $81 কোটি 70 লাখ, যা আগের বছরের একই সময়ের চেয়ে 5.5 ভাগ বেশি। প্রণোদনা সুবিধা দেয়া হলেও এপ্রিল মাসে শতভাগ বেতন পেয়েছে তৈরি পোশাক খাতের মাত্র 15 ভাগ শ্রমিক, আর অর্ধেকের কম বেতন পেয়েছে 27 ভাগের বেশি শ্রমিক। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। সংস্থাটি বলছে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য 20,000 কোটি টাকার প্রণোদনার ঋণ বিতরণেও আগ্রহ নেই বাণিজ্যিক ব্যাংকগুলোর। তবে ব্যাংকাররা বলছেন, ব্যবসা বাণিজ্য পুরোদমে চালু না হলে এ খাতে ঋণ দেয়া বড় ধরনের ঝুঁকির বিষয় হবে ব্যাংকগুলোর জন্য। করোনা সংক্রমণ ঠেকাতে মার্চের শেষ সপ্তাহে বন্ধ হয়ে যায় বেশিরভাগ পোশাক কারখানা। বন্ধের এই সময়ে শ্রমিকদের বেতন চালিয়ে নিতে রপ্তানিমুখী শিল্পের জন্য বিনা সুদে 5,000 কোটি টাকা ঋণ প্রণোদনা ঘোষণা করে সরকার। কথা ছিল, এই অর্থে কমপক্ষে 3 মাসের বেতন পাবে শ্রমিকরা। মার্চ মাসে অধিকাংশ শ্রমিক বেতন পেলেও এপ্রিলে পূর্ণাঙ্গ বেতন পেয়েছে 15 ভাগেরও কম শ্রমিক। অর্ধেকের কম বেতন পেয়েছে 27 ভাগ শ্রমিক, আর 60 ভাগ পেয়েছে মূল বেতনের 60 থেকে 95 ভাগ পর্যন্ত। এমন তথ্য উঠে এসেছে সিপিডির গবেষণায়। 86% শ্রমিক বলেছেন তারা মার্চ মাসের পূর্ণাঙ্গ বেতনই পেয়েছেন, কিন্তু সমস্যাটি হয়েছে এপ্রিল মাসে চিত্রটি পুরো উল্টে গেছে। উদ্যোক্তারা যে অঙ্গীকার করেছিলেন যে 65% গ্রসের ভিত্তিতে তারা এপ্রিল থেকে পরবর্তী মাসগুলোতে দেবেন, সেই জায়গাটিতেও কিন্তু তারা সব পূর্ণাঙ্গভাবে তারা স্টিক করে থাকতে পারেননি। অনেক ক্ষেত্রেই তাদেরকে হাফ পেমেন্ট দিতে হয়েছে, অনেক ক্ষেত্রে অনেক কম পেমেন্ট দিতে হয়েছে। এমনকি ঈদ বোনাস বা অন্যান্য যে ভাতাদি সেটাও যে পূর্ণাঙ্গভাবে পেয়েছে সেটিও কিন্তু না। কিন্তু 60% কম বেতন পেয়েছে এইরকম তথ্য ঠিক আমার কাছে নেই, এবং এটা হওয়ারও কোনো স্কোপ নেই, কারণ 60% কম যদি কেউ, মানে আমাদের যে এক্সেল শিট তৈরি করে ব্যাংকে জমা দিতে হয়েছে, ওই ব্যাংক ওইটা অ্যাপ্রুভ করেনি। শুধু রপ্তানিমুখী শিল্পই নয়, সরকারের 1 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের 20,000 কোটি বরাদ্দ দেওয়া হয়েছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য। তবে গেল 1 মাসেও এসএমই খাতে ঋণের ছাড় হয়নি খুব একটা। এসএমই কিন্তু এখন পর্যন্ত ওদের দোকানটা খোলেনি। এখন ওরা আসছেন, স্যালারি নেওয়ার কথা বলছেন, আমরা স্যালারি দিতে চাচ্ছি, আমরা তো স্টক দেখছি, স্টক আছে, কিন্তু সেই স্টক উনি বিক্রি করতে পারবেন কিনা নিশ্চিত করে বলা যাচ্ছে না। সো এই জন্য আমরা একটু উই আর বিটিং লিটল স্লো। এটা শুধুমাত্র যদি ব্যাংকিং ইন্ডাস্ট্রির উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু হবে না। আমাদের কিন্তু এসএমএর জন্য কিন্তু আরো ইনিশিয়েটিভ নিতে হবে ফিসক্যাল স্ট্রাকচারে, যেমন ধরেন ট্যাক্স এক্সামশন, ইউটিলিটি বিল দিয়ে কি করা যেতে পারে, ডাইরেক্ট কি ক্যাশ বেনিফিট দিতে পারে। আলোচনায় উঠে আসে সরকারের প্রণোদনা প্যাকেজের অর্থ এবং খাদ্য বিতরণের অনিয়ম এবং অদক্ষতা নিয়েও, যেখানে স্বচ্ছতা আনতে তালিকা তৈরি এবং বিতরণে সুবিধাভোগীদের সংযুক্ত করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তালিকা সরকারের লোকদের দিয়ে এবং মাঠ পর্যায়ে যেটা এখন ইউনিয়ন কাউন্সিলের মেম্বার চেয়ারম্যানদের যেটা করানো হয়, সেটা একেবারে আনএক্সেপ্টেবল। সরকারকে আমি বলবো, টেকনোলজি আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, সবই আছে, আপনারা একটুটাকে ব্যবহার করেন এবং আসল লোকের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। সিস্টেমটাকে চেঞ্জ করে দেন, এম্পাওয়ার দ্য সিটিজেন্স টু আইডেন্টিফাই দেমসেলভস এন্ড লেট দেম নো দ্যাট আই এম দ্য পারসন এন্ড ইউ ক্যান ভেরিফাই মি। সেই সাথে সাধারণ ছুটির সময়ে নতুন করে যারা দরিদ্র হয়েছেন তাদের জন্য আলাদা একটি সহায়তা প্যাকেজ ঘোষণার তাগিদ উঠে এসেছে আলোচনায়। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কর্মজীবী মানুষের জীবিকা নির্বাহের জন্য অর্থনীতি খুলে দেওয়া জরুরি, তবে সবার আগে নিশ্চিত করতে হবে তাদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি। অর্থনৈতিক অচল অবস্থা কাটিয়ে উঠতে কৃষিসহ সব ধরনের শিল্পের জন্য রাখতে হবে আর্থিক বরাদ্দ, পাশাপাশি বাড়াতে হবে স্বাস্থ্য খাতের বরাদ্দ। মঙ্গলবার কোপিং উইথ কোভিড-19 দ্য কেস অব বাংলাদেশ শীর্ষক এক অনলাইন সেমিনারে এসব পরামর্শ দেন অর্থনীতিবিদরা। Unless you have
an effective public health support system, you won't be able to reopen safely. And unless you can reopen safely, you will neither save lives nor minimize economic cost. ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতি হয়েছে নাটোরের আমের। এর উপর আশানুরূপ দাম না পাওয়ায় এবার লোকসান গুনতে হবে বলে জানিয়েছেন আম চাষিরা। নাটোর প্রতিনিধি মাহবুব হোসেনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সুস্বাদু আম চাষে খ্যাতি রয়েছে উত্তরের জেলা নাটোরের। গোপালভোগ, খিরসাপাত, ল্যাংড়া, আম্রপলি, ফজলিসহ নানা জাতের আম ঝুলছে চাষিদের বাগানে। তবে ঘূর্ণিঝড় আম্পানে বড় ধরনের ক্ষতি হয়েছে চাষিদের। তার উপর ভালো দাম না পেয়ে হতাশ তারা। করোনার কারণে আমরা ঠিকমতো আম বিক্রি করতে পারছি না, বাইরে থেকে ব্যাপারীপত্র কম আসছে। আমরা ঝড়ে তো পড়ে গেছে অর্ধেক, তারপর আমের দাম এবার কম, আগের সাথে আগে অনেকই কম। আমের মূল্য এবার অনেক কম হওয়াতে চাষিরা ক্ষতিগ্রস্ত হবে, আবার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। দীর্ঘ লকডাউনের পর পরিবহন চালু হলেও আমের ভরা মৌসুমে আবারও বিভিন্ন এলাকায় লকডাউন হতে পারে এমন আশঙ্কায় চাষি এবং ব্যবসায়ীরা। সামনে যে লকডাউন আসছে, এই লকডাউন হলে সারা বাংলাদেশের যারা আম চাষি আছে তারা ব্যাপক ক্ষতির পরিমাণ হয়, শুধু আম চাষি না, বাগান মালিকরাও। বিভ্রান্তির মধ্যে পড়ে আসছিলাম, তা আজকে মনে হয় এটা সমস্যার সমাধান হওয়ার পথে গেল। এদিকে আম পরিবহনে সড়ক মহাসড়কে সকল ধরনের হয়রানি দূর করতে কঠোর নির্দেশ দিয়েছে পুলিশ। এ নিয়ে আম চাষি, ব্যবসায়ী এবং আড়ত মালিকদের সাথে মতবিনিময় করেছে জেলা পুলিশ। নাটোরের প্রতিটি আম সুষ্ঠুভাবে নাটোর থেকে নাটোরের মানুষের চাহিদা মিটিয়ে সারা দেশে ছড়িয়ে পড়বে এবং এখানে পুলিশ, বিশেষ করে জেলা পুলিশ নাটোর কার্যকরী ভূমিকা পালন করবে এবং যে কোনো অনিয়ম কঠিনভাবে কঠোরভাবে এটা প্রতিহত করবে। এবছর নাটোর জেলায় ৫,৫১৯ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে, আর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৭,৩০৫ মেট্রিক টন। তবে ঘূর্ণিঝড় আম্পানে বাগান ক্ষতিগ্রস্তের কারণে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা রয়েছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ইতিবাচকভাবে দিন শেষ করেছে ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩,৯৬২-তে। সূচক বাড়লেও লেনদেন কমে গেছে। লেনদেন হয়েছে মাত্র ৬৭ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ২৫টির, আর কমেছে ১৬টির দর। অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ শেয়ারের দর, সংখ্যা ২৩৮টি। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব এশিয়ান টাইগার ক্যাপিটালের। আজকে বেঞ্চমার্ক ডিএসইএক্স ইন্ডেক্স ৬ পয়েন্ট বেড়ে ৩,৯৬২ পয়েন্টে ক্লোজ করেছে। ব্লুচিপ ডিএস30 ইন্ডেক্স ৪ পয়েন্ট বেড়েছে এবং ডিএসসি সরিয়া ইন্ডেক্স 0.35 পয়েন্ট বেড়েছে। আজকের টার্নওভার ছিল ৬৭ কোটি টাকা, যেটি গতকালের তুলনায় ৩৭% কম। আজকে ফার্মাসিউটিক্যালস, ব্যাংক, ফিউয়েল অ্যান্ড পাওয়ার, টেলিকমিউনিকেশনস এবং মিসেলেনিয়াস সেক্টরগুলো সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে। আজকে ব্যাংক ১.৩% এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর ২.২% বেড়েছে। অন্যদিকে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর 0.৪%, নন লাইফ ইন্স্যুরেন্স সেক্টর 0.২% এবং এনবিএফআই সেক্টর 0.১% কমেছে। আজকে পাওয়ার গ্রিড, অ্যাকমি ল্যাবরেটরিজ, এসিআই ফর্মুলা এবং এক্সিম ব্যাংক ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভ কন্ট্রিবিউশন করেছে। অন্যদিকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, লিন্ডে বাংলাদেশ, সামিট পাওয়ার এবং এনসিসি ব্যাংক ইন্ডেক্সে সবচেয়ে বেশি নেগেটিভ টার্নওভার করেছে। এবার বরাদ্দ কমছে যুব ও ক্রীড়া বাজেটে। করোনা ভাইরাসের প্রভাবে মার্চ থেকেই বন্ধ দেশের খেলাধুলা, তাই প্রশিক্ষণ খাতেও এবার অ্যাথলেটদের জন্য বাজেট বরাদ্দ কমে যাচ্ছে। ২০১৯-২০ বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উন্নয়ন খাতে বরাদ্দ ছিল ১৮৮,৪৯,০০,০০০ টাকা, যে বরাদ্দে জামালপুর, শেরপুর, সিলেট ক্রিকেট স্টেডিয়াম, মাগুরা, নেত্রকোনা সহ রাজধানীর নানা স্থাপনা উন্নয়ন করেছিল মন্ত্রণালয়। করোনা ভাইরাসের বাস্তবতায় ২০২০-২১ অর্থ বছরে তাই কমছে ক্রীড়ার উন্নয়ন বাজেট। তবুও নতুন প্রকল্প নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যে এই খাতে বরাদ্দ বৃদ্ধি করার। নতুন প্রকল্পের মধ্যে আপনারা জানেন যে আমরা শেখ রাসেল মিনি স্টেডিয়াম, আমরা প্রায় ১৮০টি মিনি স্টেডিয়াম নির্মাণ করার একটা প্রকল্প আমরা হাতে নিচ্ছি। হয়তো এটি বাজারে সরাসরি না আসলো, যেহেতু এটি প্রকল্প আকারে হবে, যে কোনো সময় আমরা এটাকে বাস্তবায়ন করতে এটা বরাদ্দ নিতে পারবো। পাশাপাশি আমরা প্রতিবন্ধীদের জন্য একটা স্টেডিয়াম আমরা নির্মাণ করতে যাচ্ছি, সেখানেও সেই খাতে থাকবে। আমরা আরও কিছু জেলা বিভাগীয় স্টেডিয়াম আমরা নতুন করে সংস্কারে হাত দিচ্ছি, সেখানেও সেটা থাকবে। আমরা কিছু ডরমেটরি নির্মাণ করতে যাচ্ছি।
গত অর্থবছরে ক্রীড়া উন্নয়ন খাতে প্রশিক্ষণের জন্য বরাদ্দ ছিল প্রায় 55 লাখ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ বাবদ প্রশিক্ষণ খাতে ছিল 15 কোটি টাকা বরাদ্দ। এবার কমছে এই খাতে টাকা পাওয়ার সম্ভাবনাও। ডোমেস্টিক হয়তো আমরা চালু করতে পারবো, কিন্তু ইন্টারন্যাশনালি যদি কোনো টুর্নামেন্ট না হয় সেখানে কীভাবে অংশগ্রহণ করব। তো সেই ক্ষেত্রে আমাদের বাজেটও স্বাভাবিক কারণে একটু কম হতে পারে। তবে আমরা তারপরেও আমাদের যদি যারা ইতিমধ্যে পরিকল্পনা আছে, বিভিন্ন ফেডারেশন পরিকল্পনা জমা দিচ্ছে, তারা কোথায় অংশগ্রহণ করবেন বা কীভাবে যাবেন, কীভাবে খেলবেন, দেশে ডোমেস্টিক কীভাবে খেলবেন, সব কিছু মিলিয়ে যদি আমাদের সে ধরনের টুর্নামেন্ট হয়, অবশ্যই আমরা এই খাতে বরাদ্দ আমরা যতই দেখ না কেন পরবর্তীতে বাড়ানোর আমাদের সুযোগ আছে। ফুটবল ফেডারেশন গত অর্থ বছরে 20 কোটি টাকা বরাদ্দ পেয়েছিল। 10 কোটি টাকার হিসেব সংস্থাটি বুঝিয়ে দিয়েছিল মন্ত্রণালয়কে। বাকি 10 কোটি স্থায়ী আমানত হিসেবে ব্যাংকে রাখার ব্যাপারে সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলছেন, যা থেকে পাওয়া সুদের টাকা ব্যয় হতে পারে ফুটবল উন্নয়নে। শাকির রুবেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।